এই অধ্যায়ের বেসিক ক্লাস আজকে আমরা শুরু করছি। এই বেসিক ক্লাসটা যদি তোমরা ভালোভাবে বোঝো, ইনশাল্লাহ সবগুলো অঙ্ক একদমই পানির মতো লাগবে তোমাদের কাছে। তো আমরা আসলে শুরু করি। আমি যা যা করাবো সেগুলো আশা করি নোট করে নিবে। আসল বা মূলধন জিনিসটা কি? যে টাকা প্রথমে জমা রাখা হয় বা ঋণ দেওয়া হয় তাই হচ্ছে আসল বা মূলধন। এখানে দেখো, তুমি হচ্ছে ব্যাংকে 5,000 টাকা জমা রাখলে, বা ব্যাংক থেকে তুমি নিলে 5,000 টাকা। এই যে তুমি যে মূল টাকাটা নিলে, এইটা হচ্ছে তোমার মূলধন অথবা আসল টাকা। আর একে হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ প্রিন্সিপাল, অর্থ পি। একে হচ্ছে প্রিন্সিপাল, যার অর্থ হচ্ছে আসল বা মূলধন, তাই একে পি দ্বারা প্রকাশ করা হয়। এখন হচ্ছে মুনাফা, সুদ বা লভ্যাংশ। আসল বা মূলধনের উপর যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে মুনাফা, সুদ বা লভ্যাংশ বলা হয়। এখন সাপোজ তুমি ব্যাংক থেকে 5,000 টাকা নিয়েছিলে। এই 5,000 টাকার জন্য তোমাকে বলা হচ্ছে যে তোমাকে 300 টাকা সুদ দিতে হবে, অতিরিক্ত টাকা দিতে হবে। তুমি ব্যাংক থেকে 5,000 টাকা নিয়েছো, এই 5,000 টাকা থেকে তোমাকে বলা হচ্ছে যে তুমি এর উপরে 300 টাকা অতিরিক্ত দেওয়া লাগবে। এই যে যে অতিরিক্ত টাকাটা তুমি দিবা, সেটা হচ্ছে তোমার সুদ, মুনাফা বা লভ্যাংশ। আচ্ছা, ইংরেজিতে একে ইন্টারেস্ট বলা হয়, তাই একে আয় দ্বারা প্রকাশ করা হয়। সময়টা, যে সময় দিন বা বছরের জন্য মুনাফা হিসাব করা হয় তাই হচ্ছে সময়, একে এন দ্বারা প্রকাশ করা হয়। এই যে যে মুনাফার টাকাটা তুমি নিয়েছিলে 5,000 টাকা, এটাকে ব্যাংক যদি বলে দেয় যে না, তোমাকে এটা 2 বছরের জন্য দেওয়া হলো, তাহলে এটা হচ্ছে তোমার সময়। আচ্ছা, সুদ বা মুনাফার হার। 100 টাকার 1 বছরের সুদ বা মুনাফাকে মুনাফার হার বলা হয়। তো এখানে যে হচ্ছে 5,000 টাকা তুমি ব্যাংক থেকে ব্যাংকে জমা রাখছো অথবা ব্যাংক থেকে নিচ্ছো, এটার জন্য একটা এই দিকে 300 টাকা অতিরিক্ত দেওয়া হয়েছে। সাপোজ এটার হচ্ছে তোমাকে বলা হয়েছে যে তুমি 10% হচ্ছে সুদ দিবা, 10% সুদ দিবা। এই যে 10% যেটা, এটা হচ্ছে মুনাফার হার। মানে তুমি যে মুনাফাটা পাচ্ছো সেটার হার হচ্ছে এই 10%। যেমন 5% হারে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। মুনাফার অঙ্কগুলো সাধারণত দুই ধরনের হয়, একটা সরল মুনাফা, একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এখন দেখো, আমরা দেখবো হচ্ছে সরল মুনাফা কি। তো সরল মুনাফা হচ্ছে প্রতি বছর শুধু প্রারম্ভিক, অর্থাৎ শুরুতে আসল বা মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাই হচ্ছে সরল মুনাফা। সরল মুনাফা কি? প্রতি বছর শুধু প্রারম্ভিক আসল বা মূলধনের উপরে যে মুনাফা হিসাব করা হয়। এখন যদি 5,000 টাকা ব্যাংক থেকে নিয়েছিলে, সেই টাকার উপরে যদি সাপোজ বলে যে 10% হারে একটা সুদ যাবে, শুধু প্রারম্ভিক অর্থাৎ শুরুতে একবার হিসাব করা হবে। এইটা এটা হচ্ছে সরল মুনাফা। সরল মুনাফার সূত্র কি? যে মুনাফা আই ইকুয়াল পি গুণ এন তে সময় বোঝায়, পি তে আসল বোঝায়, এন তে সময় বোঝায়, এবং আর তে হচ্ছে মুনাফার হার বোঝায়। এখানে অর্থের সূত্র আমার দাঁড়ায় কি? যে আই ইকুয়াল পি এন আর। আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে আসল, এন তে সময়, আর হচ্ছে মুনাফার হার। এখানে সব দেওয়া আছে। এখন পরীক্ষাতে এই টাইপের প্রশ্ন যদি দেয় যে চলকের পরিচয় পরিচয় সহ সরল মুনাফার সূত্রটি লিখো, সূত্রটি লিখো। এখন যদি বলছে চলকের পরিচয় সহ সরল মুনাফার সূত্রটি লেখো, এখন তুমি জানো যে সরল মুনাফার সূত্র এটা আই ইকুয়াল টু পি এন আর। তো এখান থেকে শুধু এইটুকু লিখবা, এটা আই ইকুয়াল টু পি এন আর, এরপরে এই দিয়ে এই লাইনগুলো লিখে দিবা, যে কোনটা দ্বারা কি প্রকাশ করা হয়। তাহলে ইনশাল্লাহ এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে। এখন এরপর একটা দেখো, যে সরল মুনাফায় মুনাফা আসল, মুনাফা আসল, এই জিনিসটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে তুমি হচ্ছে যে 5,000 টাকা দিয়ে তুমি হচ্ছে ব্যাংক
থেকে নিয়েছিলে সেই 5,000 টাকার সাথে এটা হচ্ছে কি তোমার আসল টাকা, প্রিন্সিপাল, এটা হচ্ছে আসল টাকা। এর সাথে তোমাকে সাপোজ 100 টাকা সুদ দেওয়া হলো, অর্থাৎ এটা হচ্ছে মুনাফা দেওয়া হলো, মুনাফা। তাহলে আসল প্লাস মুনাফা এই দুইটা যদি একত্রে বের করতে হয় সেক্ষেত্রে কি সূত্র ব্যবহার করবা, যে এ, এ দ্বারা বুঝাইতে হচ্ছে আসল, মুনাফা আসল। এ দ্বারা কি বোঝায়, মুনাফা আসল। তাহলে হচ্ছে এ ইকুয়াল পি প্লাস আই। দেখো এখানে পি তো আসল, প্লাস আই ইকুয়াল কি সূত্র জানো, যে আই ইকুয়াল টু পি এন আর। তাহলে আই এর জায়গায় শুধু পি এন আর লিখতে পারো, তাহলে পি এন আর দিবা। দেওয়ার পরে এখন দেখো এখানে পি আছে একটা, এখানেও পি আছে একটা, উভয় পাশে একটা পি কমন নাও, তাহলে হচ্ছে এখানে একটা পি চলে গেলে কিছু নেই, মানে ওয়ান আছে, তাহলে ওয়ান প্লাস এন আর। এটা হচ্ছে তোমার মুনাফা আসলে সূত্র। এরপর একটা দেখো যে চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফাটা কি? চক্রবৃদ্ধি মুনাফা ব্যাংকে টাকা জমা রাখলে, ঋণ বা গ্রহণ করলে প্রতি বছর শেষে মূলধন আসলের সাথে মুনাফা যোগ হয়ে নতুন আসল বা মূলধন হয়। এই নতুন বৃদ্ধিপ্রাপ্ত আসল বা মূলধনের উপর যে মুনাফা বা সুদ হিসাব করা হয় তা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এখানে দেখো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তাইলে। এটা হচ্ছে যে তোমাকে বলা হচ্ছে যে তুমি হচ্ছে ব্যাংকে থেকে 5,000 টাকা নিয়েছো। এখন 5,000 টাকা নিলে তোমাকে বলছে যে তুমি প্রতি বছরে তোমাকে 100 টাকা সুদ দিতে হবে, সাপোজ 100 টাকা। তাহলে তোমার কত হলো, মোট টাকা 5,100 টাকা। এটা হচ্ছে প্রতি বছর সুদ দিচ্ছ। এখন চক্রবৃদ্ধিতে বলছে যে না, তুমি যে 5,000 টাকা নিয়েছিলে ব্যাংক থেকে, নেওয়ার পরে এর সাথে তোমার 1 বছরে সুদ আসছে 100 টাকা। সেই 100 টাকা যোগ হওয়ার পরে এখন আসলে কি 5,100 টাকা। এখন যদি তুমি এই টাকা না দাও তাহলে পরবর্তীতে কি হবে তোমার, এই 5,100 টাকাকে আবার এই সেম পার্সেন্টেজ হারে সুদ হবে, অর্থাৎ এক কথায় সুদের উপরে সুদ। তো এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা আমরা কিভাবে বের করবো দেখো। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর টু পাওয়ার এন। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এটা। চক্রবৃদ্ধি মূলধন সমান কি, সি ইকুয়াল চক্রবৃদ্ধি মূলধন, সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে এনটা কি দানো সময়, আরটা কি মুনাফার হার, এটা পিটা আসলে এটা দানো। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে বের করবা, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে বের করবা, চক্র বৃদ্ধি মুনাফা ইকুয়াল সি মাইনাস পি। এখন চক্রবৃদ্ধি মুনাফা সি, সি এর সূত্র সেটা জানো, যে মূলধন অর্থাৎ আসল। সেটা সূত্র কি, সি এর সূত্র যে হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। অর্থাৎ এখান থেকে আগে তোমার মূলধনটা থেকে এটা বের করবা, বের করার পর তার থেকে পি এর মান বাদ দিলে সেটা তুমি চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাবা। এই অধ্যায়ের মোটামুটি এই বেসিক গুলোই আছে। এগুলো যদি তোমরা খুব ভালো করে করো ইনশাল্লাহ নেক্সট ডে আমরা হচ্ছে সলিউশন করব, সেই সলিউশন গুলো ইজিলি পেরে যাবা। পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ, যেমন হচ্ছে একটা তিনটা টাইপ করব, টাইপ একটা, ক, টাইপ খ এবং টাইপ গ। এই তিনটে টাইপে অল্প অল্প করে জাস্ট আমরা কিছু অঙ্ক সলিউশন করব, সেগুলো যদি তোমরা করো ইনশাল্লাহ তোমাদের জেএসসি প্লাস বার্ষিক, জেএসসি প্লাস বার্ষিক পরীক্ষাতে 100% কমন পাবে ইনশাল্লাহ।